হয়, তবে প্রাথমিকভাবে অডিয়েন্সের উপরে ভিত্তি করে এবং ব্যবহারের উপরে ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো বেসিক, একটা হলো অ্যাপ্লাইড। কিছু আছে বেসিক রিসার্চ, গবেষণা, আর কিছু আছে অ্যাপ্লাইড রিসার্চ মানে ব্যবহারিক গবেষণা। অ্যাপ্লাইড রিসার্চকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইভ্যালুয়েশন, আরেকটা হলো অ্যাকশন, মানে ইভ্যালুয়েশন রিসার্চ, অ্যাকশন রিসার্চ এবং সোশ্যাল ইমপ্যাক্ট রিসার্চ। ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো টাইপ, ডেসক্রিপটিভ, আরেকটা হলো এক্সপ্লেইন মানে এক্সপ্লানেটরি, এক্সপ্লোরেটরি এবং কেসের যে বাইরে কেস স্টাডি রিসার্চ, অ্যাক্রস কেস রিসার্চ এইভাবে ভাগ করা হয়েছে। আর পয়েন্টস ইন টাইম কোন সময়ের ভিত্তিতে, সময়ের ডিউরেশনের ভিত্তিতে আবার গবেষণাকে রিসার্চ এবং লঙ্গিটিউডিনাল রিসার্চ, এটাকে আবার তিন টাইম সিরিজ, প্যানেল রিসার্চ এবং কোহর্ট রিসার্চ। আর ডেটা কালেকশন টেকনিক সাধারণত কোয়ান্টিটেটিভ ডেটা এবং কোয়ালিটেটিভ ডেটা এই হিসেবে ভাগ করা, সার্ভে রিসার্চ, নন রিয়েক্টিভ রিসার্চ, এক্সিস্টিং স্ট্যাটিস্টিক্স, সেগুলো সবই কোয়ান্টিটেটিভ ডেটা কালেকশনের উপরে ভিত্তি করে রিসার্চকে ভাগ করা হয়। আর ফিল্ড স্টাডি, সেখানে এথনোগ্রাফিক রিসার্চ আসতে পারে, পার্টিসিপেন্ট অবজারভেশন আসতে পারে, হিস্টোরিক্যাল কম্পারেটিভ রিসার্চ আসতে পারে। এইভাবে সাধারণত ভাগ করা হয়। এখন আমরা দেখব যে কোন রিসার্চকে কিভাবে দেখা হয়েছে। যেমন বেসিক রিসার্চ, বেসিক মানে মৌলিক গবেষণা। মৌলিক গবেষণাতে সাধারণত আমরা এমনিতে কি বুঝি, নিজেকে জিজ্ঞাসা করি যে কি বুঝি, মানে কোনো মৌলিক যেটা কোনো জিনিসের ব্যবহারিক না, মূল একটা গবেষণা। হ্যাঁ, কোনো নতুন জিনিস তৈরির পেছনেও যে গবেষণাগুলো ব্যবহার করা হয়, কিংবা কোনো একটা এক্সিস্টিং থিওরিকে পরিবর্তন করে অন্য একটা ভিন্ন মাত্রার থিওরি প্রদান করা হয়। এই ধরনের গবেষণাগুলো, হ্যাঁ, যেগুলোর ইমিডিয়েট আমরা কোনো হয়তো ফলাফল খুঁজে পাই না সবসময়, কিন্তু এর দীর্ঘমেয়াদী ফলাফল রয়ে গেছে এবং সেটা সুদূরপ্রসারী খুব ভালো ফলাফল বয়ে নিয়ে আসে বেসিক রিসার্চ গুলোকে। নিমন যে কথাটা বলেছেন সেটা হলো রিসার্চ ডিজাইনড টু অ্যাডভান্স ফান্ডামেন্টাল নলেজ অ্যাবাউট হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস অ্যান্ড বিল্ড টেস্ট থিওরিটিক্যাল এক্সপ্লানেশন। মানে পৃথিবী কিভাবে কাজ করে সেটা নিয়ে যে মৌলিক জ্ঞানকে সামনে নিয়ে যাওয়া হয়, এমন রিসার্চ যেটাকে ডিজাইন করা হয়েছে যে মৌলিক জ্ঞানকে আর তুলে ধরার জন্য। সেই মৌলিক জ্ঞান কি, হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস, পৃথিবী কিভাবে কাজ করে। তার মানে কি, পৃথিবীর সিস্টেম কিভাবে কাজ করে, এবং সাথে সাথে বিল্ড টেস্ট থিওরিটিক্যাল এক্সপ্লানেশন, কোন থিওরিটিক্যাল এক্সপ্লানেশন তৈরি করে অথবা টেস্ট করে। পৃথিবী কিভাবে কাজ করে তার মানে হলো পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখি এটার কোনটা কি, কোনটার কাজ কি, মৌলিকভাবে সেটা জানা। সেই জানাটা যেমন পানি, পানির ধর্ম কি কিংবা ধর্ম কি, এই জিনিসগুলো যখন জানার চেষ্টা করা হয়েছে তখন যেই গবেষণা করা হয়েছে সেটাই হলো মৌলিক গবেষণা। মানে মূল বিষয়বস্তুটা জানার চেষ্টা করা, এই জিনিসটা কি বা এটা কিভাবে এটা জানাতে মানুষ একসময় ব্যবহারিক বিষয়টা জানার দিকে আগায়। যেমন কোন একটা নতুন কোন রোগ সম্পর্কে মানুষ জানার চেষ্টা করে আসলে রোগটা কি। ওই যে আমরা কিছুদিন আগে জেনেছি যে বর্তমান অসুখের জিন তত্ত্ব আবিষ্কার করেছে।
তো কোন কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। তো এই জিনিসগুলো হলো বেসিক রিসার্চ, মৌলিক গবেষণা। এবং সাধারণত বেসিক রিসার্চের অডিয়েন্স কারা? সায়েন্টিফিক কমিউনিটি হলো বেসিক রিসার্চের অডিয়েন্স, জেনারেল কমিউনিটি না। কারণ বেসিক রিসার্চ হবে না, সায়েন্টিফিক কমিউনিটি যারা যারা এই গবেষণার মধ্যে থাকে, পড়াশোনার মধ্যে থাকে, উচ্চতর শিক্ষিত, যারা এটা নিয়ে ফার্দার চিন্তা করতে পারবে, এটাকে এটার উপরে প্রশ্ন তুলতে পারবে, ক্রিটিসাইজ করতে পারবে, তারাই হলো মূলত রিসার্চের অডিয়েন্স। এবং এটাকে একাডেমিক রিসার্চ বলা হয়, পিওর রিসার্চ বলা হয়। এবং রিসার্চার সাধারণত বেসিক রিসার্চ কেন করে? এক্ষেত্রেও নিউম্যান বলেছেন টু সাপোর্ট অর রিফিউট থিওরিজ অ্যাবাউট হাউ দ্য সোশ্যাল ওয়ার্ল্ড অপারেটস এন্ড চেঞ্জেস। তারা থিওরিকে ব্যবহার করে কি বলে অথবা থিওরিকে বাদ দেয় কোন বিষয়ে? সোশ্যাল ওয়ার্ল্ড কিভাবে অপারেট করে, কিভাবে পরিবর্তন হয়। হোয়াট মেক্স থিংস হ্যাপেন, একটা জিনিস ঘটেছে, কোন একটা ঘটনা ঘটেছে, তার পেছনে কোন জিনিসটা এই ঘটনা ঘটার পেছনে কাজ করেছে। and why social relations or events are a certain, সামাজিক যে সম্পর্কগুলো, সামাজিক ঘটনাগুলো একটা নির্দিষ্ট পথে কেন পরিচালিত হয়, একটা নির্দিষ্ট পদ্ধতিতে কেন পরিচালিত হয়, জিনিসগুলো জানার জন্যই সাধারণত রিসার্চাররা, গবেষকরা বেসিক থাকে। মানে কোনো একটা এক্সিস্টিং থিওরিকে সোশ্যাল কিভাবে কাজ করে, সামাজিক পৃথিবী আমাদের কিভাবে কাজ করে, এই সম্পর্কিত কোনো একটা থিওরিকে সাপোর্ট দেওয়ার জন্য অথবা রিফিউট করার জন্য, মানে থিওরিটাকে বাদ দিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে কোন একটা ঘটনা ঘটেছে, তার পিছনে কোন জিনিস এই ঘটনা ঘটতে সাহায্য করেছে, সোশ্যাল রিলেশনস গুলো অথবা সোশ্যাল ইভেন্ট গুলো কেন এইভাবে চলে, কেন এইভাবে চলে না। হ্যাঁ। তো এই বেসিক রিসার্চের বিষয়। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা, তো বেসিক রিসার্চ সম্পর্কে আরো কিছু কথা জানা দরকার, কারণ হলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনকে সাধারণত দেখা যায় না। মাস বেসিক রিসার্চ ল্যাক্স প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। অনেক বেসিক রিসার্চই সাধারণত ইমিডিয়েটলি আমরা কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে যেতে পারি না, কারণ এখানে আবার ফার্দার গবেষণা হয়। কিন্তু এই সমস্ত রিসার্চ আসলে তৈরি করে, জ্ঞান তৈরি করে, আমাদের যে জানা সেটাকে আরো বৃদ্ধি করে, নীতি গ্রহণে সহযোগিতা করে, অথবা আমাদের কি বলে নীতির যে এরিয়া গুলো সেটাকে আরো বৃদ্ধি করে। তো এইটাই হলো বেসিক রিসার্চের কাজ। সাধারণত এমন হয় না যে কোনো একটা বেসিক রিসার্চ করা হলো সাথে সাথে মানুষের ফলাফল পাবে না। এটা জ্ঞানের জায়গাটাকে আরো বৃদ্ধি করে, নতুন জ্ঞান তৈরি করে এবং মূল কি বলে আমাদের মূল বোঝার জায়গাটা তৈরি করে। হ্যাঁ, অনেক সময় যে ইমিডিয়েট আমরা রেজাল্ট খুঁজে পাই না, অনেক দিন পরে তার রেজাল্ট খুঁজে পাওয়া যায়, কিন্তু এই রিসার্চটা তখন দামি হয়ে সামনে চলে আসে। একটা উদাহরণও দিয়েছেন নিউম্যান তার বইয়ের মধ্যে। 1984 সালে অ্যালেক জেফরি নামক একজন জেনেটিসিস্ট, সে ইউনিভার্সিটি অফ লেইকেস্টার, ইউনাইটেড কিংডমে একটা রিসার্চের মধ্যে এঙ্গেজড ছিল। সে এরকম স্টাডিং দ্য এভলিউশন অফ জিনস, জিনের উদ্ভব, এইটা নিয়ে গবেষণা করেছে। তো এইটা নিয়ে গবেষণা করতে গিয়ে কোন একটা জায়গাতে গিয়ে সে এটা বুঝতে পেরেছে, হি লার্ন হাউ টু প্রডিউস হিউম্যান ডিএনএ, দ্যাট মিন্স ফিঙ্গারপ্রিন্টস অর ইউনিক মার্কিংস অফ এ ডিএনএ অফ ইন্ডিভিজুয়ালস। সে এটা শিখে ফেলেছে যে কি করে
গবেষণাটা করতে গিয়ে সেইটুকু শিখেছে যে কি করে ডিএনএ অথবা ফিঙ্গারপ্রিন্ট যেটাকে ইউনিক মার্কিং হিসাবে একজন ব্যক্তিকে ইউনিক মার্কিং হিসেবে ব্যবহার করা যায়। তার ব্যক্তিকে চিনতে গেলে তার যে ফিঙ্গারপ্রিন্টটা এটা ইউনিক, এটা আর কারোর সাথে মিলবে না। এই জিনিসটা সে শিখতে পেরেছে, আবিষ্কার করেছে, শিখতে পেরেছে। এটা ইচ্ছাও ছিল না। সে জিন আবিষ্কার করার পেছনে লেগেছিল। সাথে, সাথে এই পড়াশোনা এই জিনিসটাও সে শিখেছে। তো ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে by the mid 1990s applauses of the technique had been developed. Today, DNA analysis is widely used in criminal investigations and other areas. Dozens of major practical breakthroughs and innovations had similar origins in initially unrelated basic research. ফলাফলটা ইমিডিয়েটলি সে খুঁজে পায়নি, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমাদের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, বিশেষ করে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ডিএনএ অ্যানালাইসিসটা অনেক গুরুত্ববহ হয়ে সবার সামনে চলে আসলো। হ্যাঁ, এই জন্য বলা হয় যে বেসিক সাথে সাথে হয়তোবা সেটা গুরুত্বটা বোঝা যায় না, পরবর্তীতে সময়ের চাহিদা অনুযায়ী তার গুরুত্বটা আমরা বুঝতে পারি। এই হলো সাধারণত আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আসলে বেসিক রিসার্চ কি জিনিস সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা। আহ, আমরা সাধারণত যখন নামি তখন কোনো একটা বিষয় নিয়ে যে হ্যাঁ এই প্রোগ্রামটা কেন কাজ করে কিংবা কেন কাজ করে না, কেন এই আইনটা বা এই আইনটা বাস্তবায়িত কেন হচ্ছে না, আইন পরেও এই ধরনের কিছু রিসার্চ আমরা করে থাকি। কিন্তু মৌলিক আসলে কোন জায়গায়, মৌলিক গবেষণা জায়গায় যে আমরা আগেই জেনেছি যে পলিসি মেকিং এর ক্ষেত্রে যে ভূমিকাটা রাখে, যে যে নীতি তৈরি করবো, আমার নীতিটা আমি নিজে তৈরি করব, সেই ধরনের কোনো গবেষণা আমি তৈরি করবো, নীতি প্রণয়নের জন্য আমি সেই ধরনের কোনো গবেষণা করব কিনা। হ্যাঁ, সেই ধরনের গবেষণা যদিও ওয়াইড স্পিড হয়, অনেক দীর্ঘমেয়াদী হয়, কিন্তু তারপরেও আমার নিজের জন্য, দেশের জন্য কোন নীতি প্রয়োজন এবং দেশের ওই সেক্টরে কোন নীতি প্রয়োজন, বাকি ওই সেক্টরে কোন নীতি প্রয়োজন, সেই নীতি প্রণয়ন করতে গেলে আমার কি কি করা দরকার, আমার হিন্ড্রান্স আছে, বাধা আছে, এই জিনিসগুলো বের করা। মৌলিকভাবে যে আমাদের কোন জায়গায় একটা মৌলিক সমস্যা রয়ে গেছে, ব্যবহারিক সমস্যা না। হ্যাঁ, ফর এক্সাম্পল ব্যবহারিক সমস্যায় এটা মানুষ দেখতে পারে যে করাপশন লেভেল বেড়েছে কমেছে। যেমন টিআইবি গবেষণা করে যে করাপশন অত সালে এইরকমের ছিল, অত সালে এরকমের হয়ে এত সালে এরকমের হয়েছে। মন্ত্রণালয়ের করাপশন বেড়েছে কিংবা কমেছে, বা অমুক মন্ত্রণালয়ের করাপশন বেড়েছে কিংবা কমেছে, এই নিয়ে তারা গবেষণা করে। কিন্তু এখানে মৌলিকভাবে যদি আমি গবেষণায় নামি তাহলে এটুকু জানতে হবে যে আমাদের করাপশনের ম্যাপিংটা কি। যেমন আমাদের কেন আমরা করাপশন শব্দটা কেন বারবার বলি আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, বিশেষ করে কিংবা আমাদের দেশেই বলা যায় যে আমাদের করাপশন শব্দ, মানুষ করাপশন নিয়ে কি ভাবে, মানুষের চিন্তাটা কি, মানুষ একটা অফিসার ভাবনাটা কি, অফিসিয়াল কাজকর্ম সম্পর্কে তার ভাবনাটা কি, এই নিয়ে তার চিন্তা কি। তো এই কথাগুলো নিয়ে আসলে মৌলিক কিছু কাজ করা যেতে পারে, যে আসলে করাপশন কেন আমাদের মধ্যে ঢুকেছে, আমরা কেন করাপশনের বাইরে চিন্তা করতে পারি না। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রবলেম রয়ে গেছে, এই জায়গাগুলোই বেসিক রিসার্চের জায়গা। নাও কাম টু দা ইভালুয়েশন রিসার্চ। ইভালুয়েশন মানে আমরা আগেই জেনেছি যে অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে আমরা আসি। অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে যে কথাটা বলা হয়েছে, নিউম্যান বলেছেন রিসার্চ practical solutions to a concrete problem or address immediate and specific needs of or practitioners. মানে
কোনো একটা বিষয় সম্পর্কে প্র্যাকটিক্যাল সলিউশন অফার করা, এটাই হলো অ্যাপ্লাইড রিসার্চের কাজ। এগুলো আসতেছে, তোমাদের মধ্যে থেকে কেউ কি অপারেট করতেছ? হ্যাঁ, যাই হোক। হুম। যে সমস্ত গবেষণাগুলো আমাকে প্র্যাকটিক্যাল সলিউশন অফার করে, হ্যাঁ, কোন একটা প্রবলেম দাঁড়িয়েছে, সেই প্রবলেমের সলিউশনটা কি হবে, কিংবা কোনো প্র্যাকটিশনারের ক্ষেত্রে ইমিডিয়েট নিডটা কি হবে, এই জিনিসগুলো জানায় যে গবেষণাতে, সেটা হলো অ্যাপ্লাইড রিসার্চ। করা হয়েছে একটা ইভালুয়েশন রিসার্চ, মূল্যায়ন। অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে আমি মূল্যায়ন রিসার্চটাও অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে অন্তর্ভুক্ত। এখানে মূল্যায়ন রিসার্চ বা ইভালুয়েশন রিসার্চ সম্পর্কে বলা হয়েছে অ্যাপ্লাইড রিসার্চ ইন হুইচ ওয়ান ট্রাইস টু ডিটারমাইন how well a program or policy is working or reaching its goal. কত সুন্দরভাবে একটা প্রোগ্রাম কাজ করতেছে, একটা পলিসি কাজ করতেছে, অথবা একটা পলিসি পৌঁছাতে পেরেছে, এটা জানা যেই গবেষণার মাধ্যমে যায়, সেটাই হলো ইভালুয়েশন রিসার্চ। আমি মূল্যায়ন করতেছি, আমি একটা প্রোগ্রাম হাতে নিয়েছি, আমি একটা পলিসি হাতে নিয়েছি, এই প্রোগ্রাম পলিসিটা কতখানি লক্ষ্যে পৌঁছতে পেরেছে। আমরা এখানে বিভিন্ন রকমের টেকনিক ব্যবহার করতে পারি, সার্ভে করে নিতে পারি মানুষের মাঝে, অথবা এথনোগ্রাফিক ফিল্ড রিসার্চ করে নিতে পারি যে আসলে এই প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করেছে কি, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রোগ্রামটা সেট আপ করা হয়েছিল, সেই লক্ষ্য উদ্দেশ্য সাধিত হয়েছে কিনা, জনগণের মতামত নিয়ে সার্ভে করে আমরা এটা সম্পর্কে একটা রেজাল্টে পৌঁছতে পারি। তো সাধারণত ইভ্যালুয়েশন রিসার্চ এটাকেই বলা হয়, তবে এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ফরমেটিভ ইভ্যালুয়েশন আর একটা হলো সামেটিভ ইভ্যালুয়েশন। ফরমেটিভ ইভ্যালুয়েশন হলো প্রোগ্রাম চলাকালীন সময়ে যা ইভ্যালুয়েশন রিসার্চটা আমি করি, বা কোনো একটা কাজ চলাকালীন রিসার্চটা করি। হ্যাঁ, এক জায়গায় একটা কাজ হচ্ছে, চলতেছে, ওই সময় কিন্তু গবেষণা হয় যে কাজ এই গতিতে চলতেছে, কাজের এই লক্ষ্যমাত্রা ধরা ছিল, তো এইভাবে আগাচ্ছে, তো এটার সামনে এই হলো প্ল্যান, এ পর্যন্ত আমরা একটু ইভ্যালুয়েশন করে দেখি যে এই কাজটা সঠিকভাবে এগোচ্ছে না ভুলভাবে আগাচ্ছে। তো এটা হলো ফরমেটিভ ইভ্যালুয়েশন। একটা হলো সামেটিভ ইভ্যালুয়েশন, যে কাজটা শেষ হওয়ার পরে, কোনো প্রোগ্রাম শেষ হওয়ার পরে প্রোগ্রামের আউটকামটা ঠিকভাবে পাচ্ছে কিনা সেইটা জানা, সেটা রিভিউ করা, এটাকে বলা হয় সামেটিভ ইভ্যালুয়েশন। আমাদের ইভ্যালুয়েশন রিসার্চ দুই রকমের হয়, একটা হলো ফরমেটিভ, তার মানে প্রোগ্রাম চলাকালীন সময়ে আমরা যে গবেষণাটা করি সেটাই হলো ফরমেটিভ ইভ্যালুয়েশন, আর প্রোগ্রাম শেষ হওয়ার পরে ওই প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্য ঠিকমতো সাধিত হয়েছে কিনা সেইটা জানার নাম হলো সামেটিভ ইভ্যালুয়েশন। অ্যাপ্লাইড রিসার্চের দ্বিতীয় যে প্রকারটা, সেটা হলো অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ সাধারণত ব্যবহার করা হয় to facilitate social change or bring about a value oriented political social goal, যে কোন একটা সামাজিক পরিবর্তনকে ফেসিলিটেট করা, সোশ্যাল এসেছে সেটাকে কি করে ফেসিলিটেট করা হবে, কি করে এটাকে কি বলে সামনে নিয়ে আসা যাবে, অথবা কোনো ভ্যালু ওরিয়েন্টেড পলিটিক্যাল সোশ্যাল গোল নিয়ে আসা যাবে সোসাইটিতে, কমিউনিটিতে, এই ধরনের যে রিসার্চ সেটাকে অ্যাকশন রিসার্চ বলা হয়। এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন একটা হলো দ্য পিপল হু আর স্টাডিড আর অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন দ্য রিসার্চ প্রসেস, মানে যাদেরকে নিয়ে গবেষণা করা হয় তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হয়। মনে করা যাক একটা কমিউনিটি, সেই কমিউনিটি তারা সঠিক স্বাস্থ্য কি বলে স্বাস্থ্যবিধি মেনে পানি পান করে না, কিংবা এরকম আগে এরকম ছিল যে বিভিন্ন কমিউনিটি দূষিত পানি পান করে, তখন
ওই কমিউনিটির মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসার জন্য, তাদেরকে বিশুদ্ধ পানি পান করানোর ব্যবস্থা করা, সেইটা শেখা, তাদের মধ্যে সোশ্যালাইজ করা, এই জন্য একটা পলিসি প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। তো সেইটা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, এই কারণে এই রিসার্চের যারা থাকে মোরাললেস ওই সমস্ত লোকজন যে যাদের গবেষণাটা করা হয়। একটা ক্যারেক্টারিস্টিক হলো the study incorporates the popular knowledge and concerns of ordinary people. এখানে সাধারণ লোকজনের নলেজ এটাকেও ইনকর্পোরেট করা হয়, গুরুত্ব দেওয়া হয়। আরেকটা ক্যারেক্টারিস্টিক হলো the study examines power relations and documents society or injustice. হ্যাঁ, পাওয়ার রিলেশনও এক্সামিন করে, কারণ কোন একটা সোসাইটির মধ্যে, কোন গ্রামের মধ্যে, কোন কমিউনিটির মধ্যে, কোন লোকালিটির মধ্যে, সেক্ষেত্রে অবশ্যই পাওয়ার রিলেশনটা এক্সামিন করতে হয়। হ্যাঁ, ওই লোকালিটির সাথে কার বলতে ওই লোকালিটির মধ্যে কে কোন ধরনের ক্ষমতা রাখে এবং অন্যান্যের সাথে তার সম্পর্কটা কতখানি। তো নতুন একটা কিছু চালু করতে গেলে ওই লোকালিটিতে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, এই জন্য সমস্ত ডকুমেন্টস গুলো এই অ্যাকশন রিসার্চে প্রয়োজন। ইনজাস্টিস এই সম্পর্কিত ডকুমেন্ট গুলো দরকার হয়। স্টাডি ফাইন্ডিংস আর শেয়ার টু রেইজ দ্য অ্যাওয়ারনেস অ্যান্ড এম্পাওয়ার অর্ডিনারি পিপল। এখানে আরেকটা ক্যারেক্টারিস্টিক বলা হয়েছে যে স্টাডি হলো এর ফাইন্ডিংস গুলো দেয়া হয় যাতে করে অ্যাওয়ারনেসটা বাড়ে, সবার কাছে জানিয়ে দেয়া হয় এবং অর্ডিনারি পিপলকে এম্পাওয়ার করা যায়, তাদেরকে শক্তিশালী করা যায় অর্ডিনারি পিপলকে, এটাও এর মধ্যে বলা হয়েছে। একটা হলো দ্য রিসার্চ ইজ টাইড ডিরেক্টলি টু পলিটিক্যাল অ্যাকশন অ্যান্ড অ্যাচিভিং সোশ্যাল গোলস। রিসার্চ একদম সরাসরি সামাজিক রাজনৈতিক অ্যাকশনের সাথে জড়িত এবং সে সামাজিক কোনো গোল, লক্ষ্য, উদ্দেশ্য পূরণ করতে চায়। এটাকে সামনে রেখেই আরেকটা নাম দেয়া হয়েছে পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ। হ্যাঁ, অ্যাকশন রিসার্চই সাধারণত পার্টিসিপেটরি, কারণ অ্যাকশন রিসার্চ যাদেরকে নিয়ে গবেষণা করা হয় তারা পার্টিসিপেট করে। হ্যাঁ, এরপরেও আবার একটা নাম দেওয়া হয়েছে পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ ইন হুইচ দ্য রিসার্চ পার্টিসিপেন্টস অ্যাক্টিভলি হেল্প ডিজাইন অ্যান্ড কন্ডাক্ট দ্য রিসার্চ স্টাডি। পার্টিসিপেন্ট যারা আছে তারাই এই রিসার্চ স্টাডির যে ডিজাইনটা করতে সহযোগিতা করে অথবা এই গবেষণাটা করতে সহযোগিতা করে। এই জন্য পার্টিসিপেন্টস এই অ্যাকশন রিসার্চে খুব। সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট রিসার্চ। ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট রিসার্চটা হলো এরকমের যে আমি কোনো প্রোগ্রাম হাতে নিলাম, তার কনসিকুয়েন্সটা কি দাঁড়ালো সেটার অ্যাসেসমেন্ট করা, ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। ফর এক্সাম্পল, গভর্নমেন্টের নানা রকমের প্রোগ্রাম আছে। একটা প্রোগ্রাম হলো এরকমের যারা ওই যে কি বলে এই প্রেগন্যান্ট উইমেন যারা, তাদেরকে একটা ভাতা দেয়, দরিদ্র প্রেগন্যান্ট উইমেনদেরকে গভর্নমেন্ট ভাতা দেয়। কি কারণে ভাতা দেয়? যে সেটা হলো যাতে করে তারা এই সময়ে পুষ্টিকর খাবার দাবার খেতে পারে, সেই কারণে তাদের একটা সহজ। এখন কোন অঞ্চলে এই ধরনের প্রোগ্রাম পরিচালিত হওয়ার পরে ওই ধরনের প্রোগ্রামের সুযোগ সুবিধা যারা নিয়েছে কি বলে তাদের উপরে সার্ভে করে এই সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট রিসার্চটা করা যেতে পারে যে হ্যাঁ কি পরিমাণ ইমপ্যাক্টটা হয়েছে, আসলে কি তারা এর থেকে উপকৃত হয়েছে নাকি টাকাটা হাত থেকে নিয়ে কেউ অন্য কোনো কাজে কিংবা সংসারের অন্য কোনো কাজে ব্যয় করেছে। এইটাই মূলত সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট রিসার্চের কাজ। এবং এই বিষয়ে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ,
এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। হ্যাঁ, পরিবেশের ক্ষেত্রেও ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিসার্চ হয় এবং এটা বলা হয়েছে ইন দ্য ইউনাইটেড স্টেটস the 1969 National Environmental Policy Act NEPA requires an environmental impact assessment before a federal government agency may take actions significantly affecting the quality of the human environment. এখানে পরিবেশের প্রভাব, কোন ধরনের পরিবেশের কি ধরনের প্রভাব আছে সেটা নিয়েও অ্যাসেসমেন্ট করা, এটাও মূলত ওই ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিসার্চের মধ্যে পড়ে। তো এইগুলো হলো মোটামুটি অ্যাপ্লাইড রিসার্চের প্রকারভেদ। তবে অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে আবার দুটো কাজ করা হয়, ব্যবহার করা হয়। একটা হলো নিড অ্যাসেসমেন্ট, একটা হলো কস্ট বেনিফিট অ্যানালাইসিস। নিড অ্যাসেসমেন্ট হলো আসলে প্রয়োজনটা আছে কিনা করা, is an applied research tool in which one gathers descriptive information about a need, issue or concern, including its magnitude, scope, severity, যে এর প্রয়োজনটা আসলেই আছে কিনা এই সম্পর্কে একটা ডেসক্রিপশন সে আগে থেকে নিয়ে নেয় যে হ্যাঁ এটার প্রয়োজন আছে, এরপরে আমি অ্যাপ্লাইড রিসার্চে নামি। একটা হলো কস্ট বেনিফিট অ্যানালাইসিস। ডেফিনেটলি একজন রিসার্চার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করবে। কস্ট বেনিফিট অ্যানালাইসিস না করলে তো সে রিসার্চের লক্ষ্যে পৌঁছতে পারবে না, ফাইনাল এরিয়াতে পৌঁছতে পারবে না। কারণ হলো এখানে হয়েছে monetary value assigned to the inputs and outcomes of a process, and then the researcher examines the balance with them. এই জন্য কস্ট বেনিফিট অ্যানালাইসিস আর একটা হলো নিড অ্যাসেসমেন্ট, নিড, এই দুটোই করে নিতে হয়। রিসার্চের পারপাজের উপরে আমরা বলেছিলাম যে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো এক্সপ্লোরেটরি, একটা ডেসক্রিপটিভ, একটা এক্সপ্লানেটরি। এক্সপ্লোরেটরি রিসার্চ কাকে বলে? যার একদম প্রাইমারি উদ্দেশ্য হলো টু এক্সামিন এ লিটল আন্ডারস্টুড ইস্যু অর ফেনোমেনন টু ডেভেলপ প্রিলিমিনারি আইডিয়াস। একটা সাধারণভাবে অল্প জানা একটা ইস্যু, অল্প কিছু জানে কোনো একটা বিষয় নিয়ে, খুব বেশি পরিমাণ জানে না, নিয়ে গবেষণা করা যাতে করে এই আমরা একটা প্রিলিমিনারি আইডিয়া ডেভেলপ করতে পারি। কেন প্রিলিমিনারি আইডিয়া ডেভেলপ করব? এই কারণে মুভ টুয়ার্ড রিফাইন্ড রিসার্চ কোয়েশ্চেন্স বাই ফোকাসিং অন দা হোয়াট কোয়েশ্চেন। আমরা এরপরে আরো বড় রিসার্চ কোয়েশ্চেনে মুভ করতে পারবো এবং আমাদের ফোকাসড এরিয়া থাকবে হোয়াট কোয়েশ্চেন, কি আমরা একটা জিনিস কি সেটা জানার জন্য যে গবেষণাটা করি সেটাই হলো এক্সপ্লোরেটরি রিসার্চ। মানে এই জিনিসটা কি, এই কথা মনে রাখতে হবে যে এক্সপ্লোরেটরি রিসার্চের জন্য হোয়াট কোশ্চেন ইম্পর্টেন্ট। আমি হোয়াট কোশ্চেনটা ব্যবহার করে যে গবেষণাটা করবো সেটা হলো এক্সপ্লোর, মানে এক্সপ্লোর করব আমার। আর আমরা কি কি কাজে ব্যবহার করি? উই ইউজ এক্সপ্লোরেটরি রিসার্চ when the subject is very new, যখন একটা জিনিস খুবই নতুন হয়, একটা নতুন জিনিস শেখার জন্য। we know little or nothing about it, আমরা কম জানি অথবা কিছুই জানি সম্পর্কে। and no one has yet explored it, কেউ এখন পর্যন্ত এটাকে এক্সপ্লোরও করেনি। এই বিষয়টা জানার জন্য আমরা এক্সপ্লোরেটরি রিসার্চ করব। our goal with it is to formulate more precise questions, আমাদের গোল হবে আরো সুনির্দিষ্ট প্রশ্ন তৈরি করা, that we address in future research, এই প্রশ্নের মাধ্যমে আমরা ভবিষ্যতের রিসার্চ গুলো করতে পারি। It addresses the what question, what is this social activity really about, এই সোশ্যাল অ্যাক্টিভিটিটা আসলেই কি এটা জানার জন্য। তার মানে কি, এই প্রশ্ন দিয়ে আমরা যা জানবো সেই গবেষণাটা রিসার্চ বলা হয়।
এটাকে কয়েকটা ফিচারের মধ্যে আবদ্ধ করেছে। একটা হলো বিকাম ফ্যামিলিয়ার উইথ দ্য বেসিক ফ্যাক্টস, সেটিংস এন্ড কনসার্নস। বেসিক ফ্যাক্ট সম্পর্কে ফ্যামিলিয়ার হওয়ার জন্য, বেসিক সেটিং সম্পর্কে ফ্যামিলিয়ার হওয়ার জন্য আমরা এই গবেষণাটা করি। ক্রিয়েট মেন্টাল পিকচার অফ কন্ডিশনস। কন্ডিশন সম্পর্কে একটা সাধারণ মেন্টাল পিকচার তৈরি করে দেয়। ফর্মুলেট এন্ড ফোকাস কোশ্চেন্স ফর ফিউচার রিসার্চ। এক্সপ্লোরেটরি রিসার্চ আমাদের ভবিষ্যতের গবেষণা করার জন্য প্রশ্ন তৈরি করে দেয় এবং প্রশ্নের ফোকাসড এরিয়াটাও তৈরি করে দেয়। জেনারেট নিউ আইডিয়াস। অবশ্যই এক্সপ্লোরেটরি রিসার্চ আমাদের জন্য নতুন আইডিয়া তৈরি করে। কনজেকচারস অর হাইপোথিসিস। আমাদের হাইপোথিসিস তৈরি করে দেয়, কনজেকচারস তৈরি করে দেয় exploratory research. Determine the feasibility of conducting research. Feasibility করে দেয়। Develop techniques for measuring and locating future data. আমরা এমন কিছু টেকনিক ডেভেলপ করি যাতে করে ভবিষ্যতের ডেটা মেজার করতে পারি, লোকেট করতে পারি। দ্যাট মিন্স আমরা কোন একটা জিনিস সেটাকে আরো ভালো করে জানার জন্য, কোন বিষয় নতুন এসেছে সেটাকে জানার জন্য আমরা হোয়াট কোশ্চেন ব্যবহার করে যে গবেষণাটা করি সেটা হলো আমাদের এক্সপ্লোরেটরি রিসার্চ। একটা হলো ডেসক্রিপটিভ রিসার্চ, বর্ণনামূলক রিসার্চ ইন হুইচ দ্য প্রাইমারি পারপাস ইজ টু পেইন্ট এ পিকচার। আমরা একটা ভালো ছবি আঁকবো, তার মানে কি বিস্তারিত একটা জিনিস আমরা এখানে লিখবো। ইউজিং ওয়ার্ডস এন্ড নাম্বারস, এখানে শব্দ ব্যবহার করব, নাম্বার ব্যবহার করব। এন্ড টু প্রেজেন্ট এ প্রোফাইল, এ ক্লাসিফিকেশন অফ টাইপস অর অ্যান আউটলাইন অফ স্টেপস। আমরা একটা প্রোফাইল সামনে তুলে ধরবো, তার যে বিভিন্ন প্রকারভেদ আছে ক্লাসিফিকেশন তুলে ধরবো, অথবা লাইন অফ স্টেপস টু আনসার কোয়েশ্চেন সাচ অ্যাজ হু, where and how. তো এক্ষেত্রে আমরা শোনা যাচ্ছে? জি স্যার, আচ্ছা, শোনা যাচ্ছে। ডেসক্রিপটিভ রিসার্চে আমাদের যে প্রশ্নগুলো হবে সেটা হলো হু, হোয়েন, হোয়ার এবং হাউ। আমরা এক্সপ্লোরেটরি রিসার্চে শিখেছিলাম যে হোয়াট প্রশ্ন দিয়ে যে এই গবেষণাটা করব সেটা হলো আমাদের এক্সপ্লোরেটরি রিসার্চ। আর হু, হোয়েন, হোয়ার, হাউ এই প্রশ্নগুলো দিয়ে আমরা যেটা করব সেটা হলো আমাদের ডেসক্রিপটিভ রিসার্চ। তার মানে আমরা একটা পূর্ণ বর্ণনা খুঁজে পাওয়ার চেষ্টা করি। যেমন একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার বিস্তারিত বিবরণ লেখা হয় পরবর্তীতে। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখে থাকি যে পত্রিকায় যে ফিচার গুলো দেয়া হয়, যেমন একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে সংশ্লিষ্ট এরিয়াতে কিছুদিন ঘোরাফেরা করে কিছু সংবাদ সংগ্রহ করে বিস্তারিত ভাবে পত্রিকায় লেখে, একদম অনেক বড় করে লেখে বর্ণনামূলক ভাবে যে হ্যাঁ ওই সময়ের পরে এই ঘটনাটা হয়েছে, ওই সময়ের পরে এই ঘটনাটা হয়েছে। এই সবই হলো মূলত ডেসক্রিপটিভ রিসার্চের ফল। তার মানে এখানে শব্দ ব্যবহার করে আমরা একটা পূর্ণ পিকচার, ডেসক্রিপশন, বর্ণনা করে দেই। এবং এই রিসার্চ আমাদেরকে কি দেয়? প্রোভাইড এ ডিটেইলড, হাইলি একিউরেট পিকচার, একদম ডিটেইলড পিকচার দিয়ে দেয়, একদম একিউরেট একটা পিকচার আমাদের সামনে তুলে ধরে। আর কি করে? লোকেট নিউ ডেটা দ্যাট কন্ট্রাডিক্ট পাস্ট ডেটা। হ্যাঁ, নতুন ডেটাকে খোঁজার চেষ্টা করে যেটা পুরাতন ডেটার সাথে কন্ট্রাডিক্ট করে। তার মানে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার বিশ্লেষণে কেউ যদি যায় তখন দেখা যাবে যে না, পুরাতন সমস্যা না, এই ঘটনাটার সমস্যাটাও নতুন। নতুন নতুন সমস্যাকে সে লোকেট করার চেষ্টা করে। ক্রিয়েট এ সেট অফ ক্যাটাগরিজ অর ক্লাসিফাই টাইপস। এটা আরো কিছু ক্যাটাগরি তৈরি করে, বিভিন্ন টাইপকে ক্লাসিফাই করে, আলাদা করে।
clarify a sequence of steps or stages. এটা বিভিন্ন স্টেপকে ক্লারিফাই করে। হ্যাঁ, এই পদক্ষেপের পরে এই পদক্ষেপটা হয়েছে, এই অবস্থার পরে এই অবস্থা হয়েছে, এই ঘটনাটা যে ঘটেছে যে এই অবস্থার পরে এই অবস্থাটা হয়েছে, সেই সিকোয়েন্সটা ক্লারিফাই করে দেয়। ডকুমেন্ট এ কজাল প্রসেস অর মেকানিজম। হ্যাঁ, ডেসক্রিপটিভ রিসার্চ আমাদেরকে কি দেয়? একটা কজাল প্রসেস দিয়ে দেয় অথবা একটা মেকানিজম দিয়ে দেয়। হ্যাঁ, এই কারণেই এটা হয়েছে, সেইটা ডকুমেন্টারি হিসেবে তৈরি করে দেয় রিসার্চ আমাদেরকে। আর কি? রিপোর্ট অন দ্য ব্যাকগ্রাউন্ড অর কনটেক্সট অফ এ সিচুয়েশন। কোন একটা সিচুয়েশন হয়েছে, সেটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদেরকে, সেটার কনটেক্সট সম্পর্কে আমাদেরকে রিপোর্ট করে। এটা হলো আমাদের ডেসক্রিপটিভ রিসার্চ। এখানে ডেসক্রিপটিভ এবং এক্সপ্লোরেটরি রিসার্চের মধ্যে একটা পার্থক্য তুলে ধরা হয়েছে। যেমন ডেসক্রিপটিভ রিসার্চ স্টাডি স্টার্টস উইথ এ ওয়েল ডিফাইন্ড ইস্যু অর কোয়েশ্চেন। যেই ইস্যুটা জানা থাকে, আগে থেকেই ডিফাইন্ড থাকে, যেই কোয়েশ্চেনটা আগে থেকে ডিফাইন্ড থাকে, ওই থেকে কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চ শুরু হয়। and describe it accurately, এবং জানা জিনিসটা আরো ভালোভাবে সঠিকভাবে এটাকে যেন বর্ণনা করে দেয়া যায়, সেটাই হলো ডেসক্রিপটিভ রিসার্চের কাজ। Study's outcome is a detailed picture of the issue or answer to the research question. Detailed picture যে কথাটা আগেও বলা হয়েছে। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়েছে, the focused issue might be the relationship between parents who are heavy alcohol drinkers and child abuse. Results could show that 25% of heavy drinking parents had physically or sexually abused their children compared to 5% of parents very little. A descriptive study presents a picture of the people or the social activities. How often does it happen? Who is involved? তার মানে এখানে একটা উদাহরণও দিয়েছি, যে একটা গবেষণা চালানো হয়েছিল যে চাইল্ড এবিউজ ধরনের বাবা মা করে, যে ধরনের বাবা মা অ্যালকোহল ড্রিঙ্ক করে বেশি, না অ্যালকোহল ড্রিঙ্ক যারা না করে, মানে চাইল্ড এবিউজের মাত্রাটা কোন ধরনের প্যারেন্টস এর মধ্যে বেশি। গবেষণা করে যে হেভি ড্রিঙ্কিং প্যারেন্টস যারা, 25% অফ হেভি ড্রিঙ্কিং প্যারেন্টস, তারা ফিজিক্যালি অথবা কি বলে সেক্সুয়ালি তাদের সন্তানদেরকে অ্যাবিউজ করে থাকে, এবং তার বিপরীতে যারা ড্রিঙ্ক করে না তাদের মধ্যে 5% বের হয়েছে, মানে তারা অ্যাবিউজ করে। তার মানে ড্রিঙ্কাররা বেশি অ্যাবিউজ করে। এটা বিস্তারিত ভাবে জানিয়ে দেয়। এক্সপ্লোরেটরি রিসার্চ কি করে? এক্সপ্লোরিং নিউ ইস্যুস অর হোয়াই সামথিং হ্যাপেন। আমাদের নতুন ইস্যু এক্সপ্লোর করে, বের করে নিয়ে আসে, অথবা এই জিনিসটা আমাদের কাছে ব্যাখ্যা করে দেয় যে কেন এই জিনিসটা ঘটেছে। হোয়াই ডু হেভি ড্রিঙ্কিং প্যারেন্টস অ্যাবিউজ দেয়ার চিলড্রেন। হ্যাঁ, আগের গবেষণাতে আমরা দেখেছি যে হেভি ড্রিঙ্কিং প্যারেন্টস তারা কি বলে চাইল্ড অ্যাবিউজ বেশি করে, এটা গবেষণার রেজাল্ট বের হয়েছে। এখন এক্সপ্লোর করার ক্ষেত্রে আমরা দেখতেছি যে হ্যাঁ কেন হেভি ড্রিঙ্কিং প্যারেন্টস child abuse করে is less of a concern than describing how things are. A great deal of is descriptive. Descriptive researchers use most data gathering techniques, surveys, field research, content analysis, and historical comparative research. Descriptive researcherরা সাধারণত এই সমস্ত টেকনিক গুলোকে খুব বেশি ব্যবহার করে। Explanatory research এটা কি? নিউম্যান বলেছেন যে রিসার্চ ইন হুইচ দ্য প্রাইমারি পারপাস ইজ টু এক্সপ্লেইন হোয়াই ইভেন্টস অকার অ্যান্ড টু বিল্ড এলাবোরেট এক্সটেন্ড অর টেস্ট। এখানে একটা কথা কিন্তু একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছে হয়তোবা। এক্সপ্লোরেটরি রিসার্চে কিন্তু আমরা দেখছি হোয়াট, এবং তাদের মূল
ফোকাসড এরিয়া কিন্তু হোয়াট, অন্য কোনো কিছুর দিকে না। এক্সপ্লোরেটরি রিসার্চের মূল ফোকাসড এরিয়া হলো হোয়াট, কি, এটি হলো তাদের মূল ফোকাসড এরিয়া এবং এই কি কোশ্চেন দিয়ে বের করে। আর ডেসক্রিপটিভ রিসার্চ হলো হোয়ার, হোয়েন, হাউ, একটা হলো হোয়ার, হোয়েন, হাউ। এই প্রশ্নগুলো দিয়ে যেই গবেষণাটা করা হয় সেটা হলো ডেসক্রিপটিভ রিসার্চ। আর আরেকটা হলো হু, কে করে, হু, হোয়েন, হোয়ার, হাউ। আর আমরা যখন এক্সপ্লানেটরি রিসার্চের দিকে যাব তখন আমরা দেখবো যে এখানে হোয়াই কোশ্চেনটা খুব গুরুত্ববহ। হোয়াই কোশ্চেন, রিসার্চ ইন হুইচ দ্য প্রাইমারি পারপাস ইজ টু এক্সপ্লেন হোয়াই ইভেন্টস অকার, কেন ঘটনাটা ঘটে, and to build elaborate extent or test theory, এবং এর সাথে সাথে তারা থিওরি তৈরি করবে, থিওরিকে আরো এলাবোরেট করবে, বড় করবে অথবা টেস্ট করবে। এক্সপ্লানেটরি রিসার্চ আমাদেরকে কি দেয়? টেস্ট থিওরিজ, প্রেডিকশনস আর প্রিন্সিপাল। একটা থিওরির যে প্রেডিকশন, একটা থিওরি প্রেডিকশন করেছিল যে এইটা হবে, অথবা থিওরি কিছু প্রিন্সিপাল নির্ধারণ করে দিয়েছে, সেটাকে টেস্ট করে এবং কোন একটা থিওরির এক্সপ্লানেশনকে আরো এলাবোরেট করে। হ্যাঁ, এই থিওরি এই এক্সপ্লেন করেছে, যেমন এই রাষ্ট্র এইভাবে কাজ করবে সেটা এই থিওরি বলেছে, সেটাকে এক্সপ্লানেটরি রিসার্চের মাধ্যমে আরো এলাবোরেট করা হয়। এক্সটেন্ড এ থিওরি টু নিউ ইস্যুস অর টপিকস, একটা থিওরিকে আরো এক্সটেন্ড করে নেয়, বাড়িয়ে নেয় নতুন নতুন ইস্যু দিকে। হ্যাঁ, একটা থিওরি কোন একটা নির্দিষ্ট ইস্যুকে সামনে রেখে দেয়া হয়েছে, অন্যান্য ইস্যুকেও এই থিওরির মধ্যে ব্যবহার করা যায়, সেটাও এক্সপ্লানেটরি রিসার্চের মাধ্যমে আমরা পাই। সাপোর্ট আর রিফিউট অ্যান এক্সপ্লানেশন অর প্রেডিকশন, সে কোনো এক্সপ্লানেশনকে সাপোর্ট করবে অথবা রিফিউট করবে, কোনো প্রেডিকশনকে সাপোর্ট করবে অথবা রিফিউট করবে। লিঙ্ক ইস্যুস আর টপিকস টু এ জেনারেল প্রিন্সিপাল, বিভিন্ন ইস্যুকে, বিভিন্ন টপিককে সাধারণ প্রিন্সিপালের সাথে, সাধারণ নীতির সাথে লিঙ্ক করে নেয়। ডিটারমিন হুইচ অফ সেভারাল এক্সপ্লানেশনস ইজ বেস্ট, এবং সেটাও ডিটারমিন করে যে সমস্ত এক্সপ্লানেশনের মধ্যে কোনটা হলো বেস্ট। আমরা নিউম্যানের বই থেকে আগাচ্ছি, তোমরা এর মধ্যে জিনিসটা পাবে। আরেকটু সামনে এগিয়ে যাই, নিউম্যান কি বলেছেন? when encountering an issue that is known, যখন আমরা এমন একটা ইস্যুর সাথে আসি যেটা জানা থাকে, and with a description of it, এবং তার সাথে কিছু ডেসক্রিপশনও থাকে, we might wonder, আমরা আশ্চর্য হই, why things are the way they are, কেন এই জিনিসটা এভাবে ঘটেছে। তখন অ্যাড্রেসিং দ্য হোয়াই ইজ দ্য পারপাস অফ এক্সপ্লানেটরি রিসার্চ, তখন ওই হোয়াই কে অ্যাড্রেস করাই হলো আমাদের এক্সপ্লানেটরি রিসার্চের কাজ। কারণ আমরা এক্সপ্লোরেটরি রিসার্চের মাধ্যমে একটা জিনিস জেনেছি, তারপরে ডেসক্রিপটিভ রিসার্চের মাধ্যমে সেই জিনিসটা সম্পর্কে বিস্তারিত জেনেছি, এখন কেন এই ঘটনাটা ঘটে, কেন এই জিনিসটা হয়েছে, সেইটা জানবো আমরা রিসার্চের মাধ্যমে। ইট বিল্ডস on exploratory and descriptive research and goal to identify the reason something occurs, যে প্রথমে আমরা এক্সপ্লোরেটরি মাধ্যমে জিনিসটা, ডেসক্রিপশনের মাধ্যমে আরো বিস্তারিত জানি, এবং রিজন, কেন, কারণটা জানি আমরা এক্সপ্লোরেটরি রিসার্চের মাধ্যমে। Going beyond providing a picture of the issue and planetary study for causes and reasons, এবং এই জন্য আমরা এটা এক্সপ্লানেটরি স্টাডি বিভিন্ন কজ বের করার চেষ্টা করে, কারণ খুঁজে বের করার চেষ্টা করে। যেমন উদাহরণটা এভাবে, আগের উদাহরণটা দেওয়া হয়েছিল, a descriptive study would document the numbers of heavy drinking parents who abuse their children, whereas an explanatory study would be interested in learning why these parents abuse their children. আমাদেরকে এটা জানিয়ে দেয় যে হ্যাঁ, কত পার্সেন্ট অফ প্যারেন্টস চাইল্ড অ্যাবিউজ করে, কি কি পরিমাণ প্যারেন্টস চাইল্ড অ্যাবিউজ করে না, হেভি ড্রিঙ্কিং প্যারেন্টসরা বেশি চাইল্ড অ্যাবিউজ করে, লেস ড্রিঙ্কিং প্যারেন্টসরা কম চাইল্ড অ্যাবিউজ করে, এটা আমাদেরকে ডেসক্রিপটিভ রিসার্চ জানিয়ে দেয়। আর এক্সপ্লানেটরি রিসার্চ আমাদেরকে জানিয়ে দেয় লার্নিং হোয়াই দিস প্যারেন্টস অ্যাবিউজ দেয়ার চিলড্রেন, কেন এই প্যারেন্টসরা তাদের চিলড্রেনকে অ্যাবিউজ করে। মোটামুটি আমাদের আজকে এ পর্যন্ত শেষ করি। নেক্সট ক্লাসে আমরা টাইম ডাইমেনশন ইন রিসার্চ
এখান থেকে আমরা শুরু করব। নিউম্যানের বইয়ের 50 পৃষ্ঠা থেকে তোমরা পাবে। নিউম্যানের বইটা যদি দেখো, নেক্সট ক্লাসে টাইম ডাইমেনশনস ইন রিসার্চটা একটু পড়ে নিবে। আর যদি তোমরা এনশিওর করো যে টেড বেন্টনের বইয়ের ওই চ্যাপ্টারটা পড়েছো, তাহলে নেক্সট ক্লাসে জায়গা থেকে আমরা আলোচনা করতে পারবো। তোমাদের কোনো প্রশ্ন আছে আজকে? হ্যালো, হ্যালো। আচ্ছা আচ্ছা, আজকের সেশনও শেষ হয়ে যাচ্ছে, আর 4 মিনিট বাকি আছে আমাদের সেশনের। আজকের এই জায়গাটুকু তোমরা নিউম্যানের বইয়ের মধ্যে থেকে একটু পড়ে নিও। রিসার্চের প্রকারভেদের মধ্যে তোমরা পরিপূর্ণ জিনিসটুকু পাবে। আশা করছি তোমরা পড়ে নেবে নিউম্যানের বই থেকে।